কাইলোম্যাক্রন মেটাবলিজম। তো কাইলোম্যাক্রন মেটাবলিজমের জন্য আমাদের কাইলোম্যাক্রনটা সিনথেসিস করতে হবে। তো কিভাবে করব আসো দেখি। আমরা যে ডায়েটারি লিপিড খাইলাম কি ছিল, টিএজি, তারপর আমাদের ফসফোলিপিড, তারপর আছে আমাদের কোলেস্ট্রল এস্টার, এই জিনিসগুলো ভেঙে যাবে, ভেঙে আমাদের সরল উপাদানে পরিণত হবে। সেগুলো আমাদের বাইল সল্টের সাথে মিলে ইন্টেস্টাইনে এখানে এসে মাইসিলি হবে। তারপরে কি হবে, এই জিনিসটা মাইসিলি হয়ে ইন্টেস্টাইনের লুমেনের ভিতরে চলে যাবে, এসে এই জিনিসগুলো থাকবে, আমাদের যে সরল উপাদানগুলো ছিল লিপিডে সেটা থাকলো। তারপর সেগুলো আবার রিএস্টারিফাইড হয়ে আবার সে ডায়েটারি লিপিডে কনভার্ট হবে। টিএজি আমাদের কোলেস্ট্রল এস্টার ফসফোলিপিড। তো আমাদের এই ডায়েটারি লিপিডগুলোর সাথে যুক্ত হবে ApoB48, ApoB48 এই লিপোপ্রোটিনটা। তো আমার এই লিপোপ্রোটিনটা সিনথেসিস করতে হবে, এটা ইন্টেস্টাইনে সিনথেসিস হয়ে যাবে। তো আমার এই ডায়েটারি লিপিডের সাথে ApoB48টা যখন যুক্ত হবে তখন আমার একটা প্রোটিন হেল্প করবে, হচ্ছে এমটিপি, মানে এটা ফুল ফর্ম হচ্ছে আমাদের মাইক্রোজোমাল ট্রাইগ্লিসারাইড ট্রান্সফার প্রোটিন। এর ফলে আমার কাইলোম্যাক্রন তৈরি হবে, একে বলবো আমরা নেসেন্ট কাইলোম্যাক্রন বা সদ্যজাত কাইলোম্যাক্রন। এখানে আসি, এই যেমন এই স্মল ইন্টেস্টাইনে আমাদের ডায়েটারি লিপিডের সাথে ApoB48 যুক্ত হয়ে হয়ে গেল নেসেন্ট কাইলোম্যাক্রন। ঠিক আছে, তো এই নেসেন্ট কাইলোম্যাক্রনটা এখান থেকে লিমফ্যাটিকে চলে যাবে, লিমফ্যাটিকের মাধ্যমে থোরাসিক ডাক্ট হয়ে আমাদের এই ব্লাডে চলে আসবে, ব্লাড সার্কুলেশনে চলে আসবে। ঠিক আছে, থোরাসিক ডাক্ট ড্রেন করে আমরা জানি এই লেফট সাবক্লাভিয়ান আর লেফট ইন্টারনাল জুগুলার ভেইনের যে জাংশন থাকে সেখানে ড্রেন করে। তো আসলো, এর মাধ্যমে আমাদের এই ন্যাসেন কাইলোম্যাক্রনটা ব্লাডে চলে আসলো। তো এই ন্যাসেন কাইলোম্যাক্রনকে এবার ম্যাচিওর করতে হবে, ম্যাচিউরেশন করতে হবে। এই জন্য কী করবে, ও এইচডিএল এর কাছ থেকে দুইটা অ্যাপোপ্রোটিন ধার নিয়ে আসবে, আপোসি2 অ্যাপোই, আপোসি2 অ্যাপোই, আপোসি2 অ্যাপোই। ঠিক আছে, এই দুইটা জানলাম, অবশ্যই এর কাজ আছে। তো ও ব্লাডের ভিতর দিয়ে চলতেছে চলতেছে ক্যাপিলারির ভিতর দিয়ে। তো আমার এই কাইলোম্যাক্রনের পেটের ভিতরে প্রচুর টিএজি আছে, এই টিএজিগুলো ভাঙতে হবে। এর ভিতরে লিপিড, এটা ভাঙার জন্য আমাদের যে এনজাইম লাগবে সেটা হবে লাইপেজ এনজাইম, যেহেতু এটা আমার লিপোপ্রোটিনের উপর কাজ করতেছে তাই এটার নাম হবে লিপোপ্রোটিন লাইপেজ। তো লিপোপ্রোটিন লাইপেজটা কোথায় থাকে, তো আমাদের কাইলোম্যাক্রনটা তো ব্লাডের ভিতরে যাচ্ছে, এই যে ব্লাডের এই ক্যাপিলারির ভিতর দিয়ে যাচ্ছে, এই ভিতর দিয়ে যাচ্ছে। তো এই ক্যাপিলারি ওয়ালে বসে থাকে আমাদের লাইপোপ্রোটিন লাইপেজ, ঘুমায় থাকে। সেগুলোকে অ্যাক্টিভেটেড করে হচ্ছে আমাদের অ্যাপোসি2 অ্যাপোপ্রোটিনটা এই লাইপোপ্রোটিন লাইপেজগুলোকে অ্যাক্টিভেটেড করে। এই লাইপোপ্রোটিন লাইপেজগুলো ক্যাপিলারি ওয়ালের সাথে হেপারান সালফেট দিয়ে লাগানো থাকে। ঠিক আছে, তো এই অ্যাপোসি2 সিতে ক্যাপিলারি, ঠিক আছে, অ্যাপোসি2 এই লাইপোপ্রোটিন লাইপেজগুলোকে অ্যাক্টিভেটেড করে এর পেটের ভিতরে টিএসগুলো ভেঙে দেয়। ভেঙে আমাদের তৈরি হয় যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড আমার অ্যাডিপোস টিস্যুতে যে টিএজি হয়ে স্টোর থাকে, আর আমার স্কেলিটাল মাসেলে যে বিটা অক্সিডেশনের মাধ্যমে এটিপি পাবো, শক্তি পাবো। গ্লিসারলটা লিভারে চলে যে গ্লুকোনিওজেনেসিস করে। তো এরপরে আমাদের যে কাইলোম্যাক্রনটা হবে সে কি করবে, আমার অ্যাপোসিটোর কাজ শেষ, তো এটা আমি এইচডিএলকে ফিরাই দিলাম। তো যে কাইলোম্যাক্রনটা এখন থাকলো সেটাকে বলবো কাইলোম্যাক্রন রেমন্যান্ট, কাইলোম্যাক্রন অবশিষ্ট অংশ। সেখানে টিএজি কম, টিএজি সব ভেঙে ফেলছি, এখন আছে কোলেস্টেরল বেশি, সাইজও ছোট হয়ে গেছে। তো কাজ শেষ। তো এই জিনিসটা আমার তো এখন ব্লাডে রাখা যাবে না, ব্লাডে রাখলে তো ক্ষতিকর অনেক। তো এই জিনিসটা আমার কী করতে হবে, লিভারের ভিতরে ঢুকাই দিতে হবে। এখন ও লিভারের কাছে গেল, লিভার তো আর একে এমনি এমনি চিনবে না। তো লিভার ওকে চিনবে কীভাবে, লিভারে একটা রিসেপ্টর আছে যেটা হচ্ছে আমাদের এলডিএল রিসেপ্টর। সেই এলডিএল রিসেপ্টরটা এর গায়ে যে আছে অ্যাপোই প্রোটিন, লিভারে আছে সেই অ্যাপোই প্রোটিন, এই অ্যাপো প্রোটিনটা দেখে চিনে ফেলে, আরে তুমি তো আমার বাড়ি মানুষ, চলে আসো। তো এটা চেনার পরে কি হয়, তো এটা আমার এইচডিএলকে ফেরত দিয়ে দেয় এবং এই কাইলোম্যাক্রন ড্যামডেনটা লিভারের ভিতরে ঢুকে যায়। এতটুকু হচ্ছে আমাদের কাইলোম্যাক্রন মেটাবলিজম। তো এই যে আমাদের ডায়েটারি লিপিড সেটা এন্টারসাইটে এখানে আসলো, এসে আমার ApoB48 এর সাথে যুক্ত হয়ে হচ্ছে, সেক্ষেত্রে হেল্প করতেছে আমাদের এমটিপি নামে একটা প্রোটিন, যেটা হচ্ছে মাইক্রোজোমাল ট্রাইগ্লিসারাইড ট্রান্সফার প্রোটিন। এর ফলে হচ্ছে নেসেন কাইলোম্যাক্রন। তারপরে এটা লিমফ্যাটিকের মাধ্যমে থোরাসিক ডাক্ট হয়ে আমাদের ব্লাডে চলে আসতেছে। তো এটাকে ম্যাচিউর করতে হবে, ম্যাচিউর করার জন্য এইচডিএল থেকে আমি দুইটা প্রোটিন ধার আনবো, একটা হচ্ছে অ্যাপোসি2, একটা অ্যাপোই। এই দুইটা জিনিসের সামনে কাজ আছে, কাজ শেষ হলে আমি আবার ফিরাই দেবো এইচডিএলকে। তো
তো কাইলোম্যাক্রন আমার ক্যাপিলারি দিয়ে যাচ্ছে। তো কাইলোম্যাক্রনের পেটের ভেতরে প্রচুর টিএজি আছে, সেই টিএজি ভাঙতে হবে, তার জন্য লাগবে লাইপোপ্রোটিন লাইপেজ। এই লাইপোপ্রোটিন লাইপেজ ক্যাপিলারি ওয়ালে বসে থাকে। তো এই লাইপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভেটেড করবে আমাদের ক্যাপিলারিতে সি আছে, সেই C2 অ্যাপোসিটি অ্যাপোপ্রোটিন। তো লাইপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভেটেড করে পেটের টিএজিকে ভেঙে ফেলবে এবং ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি করবে। ফ্যাটি অ্যাসিড চলে যাবে আমার অ্যাডিপোজ টিস্যুতে টিএজি হয়ে জমা থাকার জন্য, আর স্কেলেটাল মাসেলে আমার বিটা অক্সিডেশন হয়ে এটিপি দিবে, আর গ্লিসারলটা লিভারে যে গ্লুকোনিওজেনেসিস হবে। এরপর আমি অ্যাপোসিটুর কাজ শেষ, এটা আমি ফিরাই দেবো এইচডিএলকে। এরপর যে কাইলোম্যাক্রনটা অবশিষ্ট থাকলো তার নাম হবে কাইলোম্যাক্রন রেমন্যান্ট। এখানে আমাদের এই জিনিসটা তো আর ব্লাডে রাখা যাবে না, এটা লিভারে ঢুকিয়ে দিতে হবে। তো লিভারেকে চিনবে কিভাবে? লিভারে একটা রিসেপ্টর আছে, সেটা হচ্ছে এলডিএল রিসেপ্টর। তো এই রিসেপ্টরটা এই কাইলোম্যাক্রন রেমন্যান্টের গায়ে আছে অ্যাপোপ্রোটিন ই। এই অ্যাপোপ্রোটিন ই দেখে তাকে চিনতে পারবে, এই যে লিভারে ই আছে এই ই। তো চিনার পরে আমি এই ইটাকে এইচডিএলকে ফিরাই দেবো এবং এই কাইলোম্যাক্রন রেমন্যান্টটা রিসেপ্টরের মাধ্যমে লিভারের ভিতরে ঢুকে যাবে। আমাদের কাজ শেষ। একটা ইনফরমেশন, কমপ্লিট অ্যাবজর্পশন আর মেটাবলিজম এই কাইলোম্যাক্রন হওয়ার জন্য টাইম লাগবে 6 থেকে 8 ঘন্টা। তাই আমাদের প্লাজমাতে 12 ঘন্টা যদি না খেয়ে থাকি আর কাইলোম্যাক্রন পাওয়া যাবে না। লাইপোপ্রোটিন লাইপেজ বেশি বেশি থাকে কোথায়? অ্যাডিপোজ টিস্যুতে, কার্ডিয়াক মাসেল আর স্কেলেটাল মাসেলে। সবচেয়ে বেশি থাকে কার্ডিয়াক মাসেলে। কেন? কারণ আমার হার্টকে প্রচুর কাজ করতে হবে, এজন্য প্রচুর শক্তি দরকার। আর আমরা 1 গ্রাম লিপিড ভেঙে 9 কিলো ক্যালোরি শক্তি পাই, তো এই জন্য লিপিড থেকে আমরা সবচেয়ে বেশি শক্তি পাই হার্টের ক্ষেত্রে। তো আমাদের অ্যাডাল্ট লিভারে লাইপোপ্রোটিন লাইপেজ থাকে না, তাহলে কি থাকে সেখানে? সেখানে থাকে হেপাটিক লাইপেজ। তো এই হেপাটিক লাইপেজটা এইচডিএল মেটাবলিজমে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। এটা HDL2কে HDL3-তে কনভার্ট করে এইচডিএল সাইকেলটা কন্টিনিউ করে। ApoB48 আর আমাদের ApoB100। ApoB48 মানে হচ্ছে অ্যাপোপ্রোটিন বি এর 48% আমাদের তৈরি হয়, আর ApoB100 মানে এটা আমাদের অ্যাপোপ্রোটিন বি এর 100% তৈরি হয়। এই জিনিসটা হয় আমাদের লিভারে, আর এই জিনিসটা হয় আমাদের ইন্টেস্টাইনে। এখানে কিছু মিউটেশন হওয়ার কারণে 100% তৈরি হতে পারে না, 48% তৈরি হয়, এই জন্য নাম দেওয়া হয়েছে ApoB48। ইন্টেস্টাইনে পাবো। এই ApoB48 আমাদের কাইলোম্যাক্রনের সাথে রিলেটেড, আর ApoB100 এটা হচ্ছে আমাদের VLDL এর সাথে রিলেটেড। কিছু ক্লিনিক্যাল, যদি এমটিপি ডেফিসিয়েন্সি হয় তাহলে আমার ন্যাসেন কাইলোম্যাক্রনই তৈরি হবে না। যে ডায়েটারি লিপিডের সাথে আমাদের ApoB48 যুক্ত হয়ে তো আমার ন্যাসেন কাইলোম্যাক্রন তৈরি করতেছিল, তখন এমটিপি ডা হেল্প করতেছিল, যদি এটা ডেফিসিয়েন্সি হয় কাইলোম্যাক্রন তৈরি হবে না, যার ফলে আমাদের বিভিন্ন সমস্যা ডেভেলপ করবে। আর হচ্ছে আমাদের লাইপোপ্রোটিন লাইপেজের ডেফিসিয়েন্সি হতে পারে, অথবা একে যে অ্যাক্টিভেটেড করে অ্যাপোসিটু যে অ্যাপোপ্রোটিন সেটা ডেফিসিয়েন্সি হতে পারে। দুই ক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কি কাইলোম্যাক্রনের পরিমাণটা বেড়ে যাবে, ঠিক আছে, টিএজির পরিমাণ বেড়ে যাবে। এটা রোগের নাম বলা হয়েছে টাইপ 1 হাইপার লিপোপ্রোটিনেমিয়া। ওকে, এই যে আমাদের লাইপোপ্রোটিন লাইপেজ এর রেগুলেশন, এক্ষেত্রে আমাদের ইনসুলিনটা আমার অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে, আর গ্লুকাগনটা ইনহিবিটর হিসেবে কাজ করে। তাহলে ইনসুলিন যখন বেশি হবে খাবার পরে, কারণ ইনসুলিন বেশি হবে কেন? গ্লুকোজ লেভেলটা কমাইতে হবে, খাওয়ার পর গ্লুকোজ লেভেল বাড়ে। তো খাবার পরে বা ওয়েল ফেড স্টেটে আমার ইনসুলিন বেশি হবে, তখন আমার লাইপোপ্রোটিন লাইপেজের সিনথেসিসটা বেশি হবে। এইচডিএল মেটাবলিজম, তাহলে আমাদের প্রথমে এইচডিএলকে সিনথেসিস করতে হবে। এইচডিএল কোথায় সিনথেসিস হবে? মেইনলি সিনথেসিস হবে লিভারে, এবং পার্টলি অল্প কিছু সিনথেসিস হবে আমাদের ইন্টেস্টাইনাল সেলে, ঠিক আছে। তো এইচডিএল আমাদের এই যে মেইনলি লিভারে হইলো, আর অল্প কিছু আমাদের ইন্টেস্টাইনে সিনথেসিস হইলো। হওয়ার পরে এটা আমাদের ব্লাডে চলে আসবে, এটা আছে আমাদের ন্যাসেন্ট এইচডিএল, ঠিক আছে। তো এর মধ্যে সব ধরনের অ্যাপোপ্রোটিনই থাকে, তবে এর জন্য ক্লাসিক অ্যাপোপ্রোটিন হচ্ছে আমাদের অ্যাপোএয়ন প্রোটিন, ঠিক আছে। এটাও সেম ইন্টেস্টাইন আর লিভারে তৈরি হচ্ছে এইচডিএল এর মতোই। ওকে, তো এটা হচ্ছে আমাদের ক্লাসিক অ্যাপোপ্রোটিন এইচডিএল এর জন্য। আচ্ছা, এবার ম্যাচুরেশন, মানে ওই যে কোলেস্টেরল কীভাবে নিচ্ছে সেটাই। তো এইচডিএল কী করবে? এবার ঘুরতে ঘুরতে এই পেরিফেরাল টিস্যুর কাছে চলে আসবে। ও দেখতেছে পেরিফেরাল টিস্যুতে প্রচুর কোলেস্টেরল আছে, ও এই কোলেস্টেরলগুলো এখান থেকে উঠাবে। এর জন্য ওকে আগে পেরিফেরাল টিস্যুতে বসতে হবে। এখানে বসার জন্য এখানে কাজ করে আমাদের স্ক্যাভেঞ্জার রিসেপ্টর বি1।
এই রিসেপ্টর দেখে এখানে এসে এইচডিএলটা বসে যায়, বসলো, ঠিক আছে। এবার এখান থেকে ওই কোলেস্টেরলগুলো উঠাবে। এই কোলেস্টেরলগুলো উঠাতে ওকে সাহায্য করে এবিসি এওন নামে একটা প্রোটিন, ফুল ফর্ম দেখি, এটিপি বাইন্ডিং ক্যাসেট প্রোটিন এওন, ঠিক আছে। এবারও কোলেস্টেরল উঠালো, কোলেস্টেরল উঠায় ওর সারফেসের মধ্যে রাখবে। এইচডিএল কোলেস্টেরলগুলো উঠায় ওর সারফেস রাখলো, ঠিক আছে। সারফেসে রাখতে রাখতে একটা সময় দেখা যাবে ওর পুরো সারফেসটাই কোলেস্টেরল দিয়ে ভরে গেছে, সেখানে আর নতুন করে কোলেস্টেরল রাখার কোনো জায়গা নাই। কিন্তু পেরিফেরাল টিস্যুতে আরও অনেক কোলেস্টেরল আছে, ওর সেগুলোকেও উঠাতে হবে। তো কি করবে এখন? তো খুব চিন্তায় পড়ে গেলাম, কী করা যায়, কী করা যায়। তো ওর মাথায় একটা বুদ্ধি আসলো, আমি যদি আমার সারফেসের কোলেস্টেরলগুলোকে আমার পেটের ভিতরে ঢুকিয়ে দিতে পারি, তাহলে হয়তো আমার সারফেসটা ফাঁকা হয়ে যাবে, সেখানে আমি আরও নতুন করে কোলেস্টেরল রাখতে পারবো। তো যে কথা সেই কাজ, ও এই কোলেস্টেরলগুলোকে এবার পেটের ভিতরে ঢুকাইতে শুরু করলো। এর জন্য কি করতে হবে? কোলেস্টেরলগুলোকে ভারী বানাই ফেলতে হবে। ভারী বানানোর জন্য কি করবে? কোলেস্টেরলকে কোলেস্টেরল এস্টারে কনভার্ট করবে। কোলেস্টেরল এস্টারে কনভার্ট করতে পারলে সেগুলো ওর পেটের ভিতরে ঢুকানো যাবে। তো কোলেস্টেরলকে কোলেস্টেরল এস্টারে কনভার্ট করতে আমাদের সাহায্য করে এলক্যাট এনজাইম। আর এই এনজাইমকে অ্যাক্টিভেট করে আমাদের হচ্ছে ওই ক্লাসিক অ্যাপোপ্রোটিন অ্যাপো-এ প্রোটিন। তো আমার মেকানিজমটা বুঝতে হবে। কোলেস্টেরলকে যদি আমি কোলেস্টেরল এস্টার বানাতে চাই, তাহলে আমার কোলেস্টেরলের সাথে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত করতে হবে। এখন এই ফ্যাটি অ্যাসিডের সোর্সটা কি, কই থেকে পাবো? এই ফ্যাটি অ্যাসিডটা পাবো আমি এই এইচডিএল এর যে মেমব্রেন আছে, ওই মেমব্রেন ফসফোলিপিড থেকে। ওর মেমব্রেনের ফসফোলিপিড হলো হচ্ছে আমাদের লেসিথিন বা অপর নাম হচ্ছে ফসফাটাইডিল কোলিন। ওই লেসিথিনের 2 নাম্বার কার্বনের সেকেন্ড কার্বনের পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সেটা আমরা বের করে আনবো, আইনা কোলেস্টেরলের সাথে যুক্ত করব। তার ফলে আমাদের কোলেস্টেরলটা হয়ে যাবে কোলেস্টেরল এস্টার, ঠিক আছে। আর ওই লেসিথিন বা ফসফাটাইডিল কোলিন এটা হয়ে যাবে লাইসোফসফাটাইডিল কোলিন, সেটা অ্যালবুমিনের সাথে বাইন্ড করে ব্লাডে চলে যাবে, ঠিক আছে। এই পুরো কাজটা করে আমাদের এলক্যাট। এলক্যাট হলো ওই লেসিথিন থেকে আমার লেসিথিনের 2 নাম্বার কার্বন থেকে ফ্যাটি অ্যাসিডটা বের করে এনে কোলেস্টেরলে দেয়, তার ফলে এই কোলেস্টেরলটা কোলেস্টেরল এস্টারে কনভার্ট হয়ে যায়। আর এই এলক্যাটকে অ্যাক্টিভেট করে আমাদের অ্যাপো-এ প্রোটিন। এলক্যাটের ফুল ফর্ম কি? লেসিথিন কোলেস্টেরল অ্যাসাইল ট্রান্সফারেজ। লেসিথিন আরেক নাম যেহেতু ফসফাটাইডেল কোলিন, তাই এলক্যাটকে আরেকটা নামে বলা হয় পিক্যাট। হয়ে গেল। এর ফলে আমাদের ন্যাসেন এইচডিএল হয়ে যাবে এইচডিএল 3। এরপরে কি করবে? ওর সারফেস থেকে ওর আমার কি স্ট্রাকচার থেকে তো আমি ফ্যাটি অ্যাসিড বের করে আনলাম, তো সেখানে তো ফ্যাটি অ্যাসিড আবার ব্যাক দিতে হবে, না তো স্ট্রাকচারটাই নষ্ট হয়ে যাবে। তো এই জন্য এইচডিএল 3 কী করে? তো পাইলাম এইচডিএল 3 এবার কি করবে? এইচডিএল 3 ওর স্ট্রাকচার থেকে তো আমার ফ্যাটি অ্যাসিড বের করে আনছি, তো ফ্যাটি অ্যাসিড আবার জায়গা মতো দেওয়া লাগবে। এইচডিএল 3 ভিএলডিএল আইডিএল এলডিএল ওদের কাছ থেকে টিএজি আনবে, সেই টিএজি থেকে পরে ফ্যাটি অ্যাসিড আমরা এই স্ট্রাকচারে দিতে পারবো। ওর কাছে টিএজি তো আনলাম, ওরে দিতে হবে কিছু একটা দেওয়া লাগবে। আমার পেটের ভিতরে এত কোলেস্ট্রল এস্টার আছে, এই পেটের ভিতর থেকে কোলেস্ট্রল এস্টার ওদের দিয়ে দেবো। এখানে যে এনজাইম কাজ করে তার নাম সিইটিপি, মানে কোলেস্ট্রল এস্টার ট্রান্সফার প্রোটিন, ঠিক আছে। এর ফলে এইচডিএল 3 হয়ে যাবে আমাদের এইচডিএল 2 হয়ে গেল 2। এই বিসিতে এই পার্টটুকু এখানে দেওয়া, তাই এখানে পড়তেছি আমরা, ঠিক আছে। এবার এইচডিএল 2 কী করবে? লিভারের কাছে যাবে। আমাদের কাইলোমাইক্রন ভিএলডিএল আইডিএল বা এলডিএল এদের ক্ষেত্রে পুরো জিনিসটা লিভারের ভিতরে ঢুকে গেছিল। এইচডিএল এর ক্ষেত্রে পুরো জিনিসটা লিভারে ঢুকবে না, এটা ব্যতিক্রম। এইচডিএল লিভারের কাছে যে পেটের কোলেস্ট্রল এস্টার কোলেস্ট্রল রেগুলারে লিভারের ভিতরে ফালাই দেবে। এর জন্য একটা রিসেপ্টর আছে, যে রিসেপ্টরের উপরে যে এইচডিএলটা বসবে সেটা এই একই রকম স্ক্যাভেঞ্জার রিসেপ্টর বিয়ন। এই রিসেপ্টরের উপরে যে এইচডিএলটা বসবে, এরপর পেটের ভিতর থেকে কোলেস্ট্রল এস্টার লিভার ফালাই দিবে। দেওয়ার পর এবার এইচডিএল 2 এর ভিতরে টিএজিগুলো আছে, কিন্তু আমার এইচডিএল 3-তে কোনো টিএজি ছিল না। এই টিএজিগুলোকে ভাঙা লাগবে। এই জিনিসগুলো ভাঙবে হেপাটিক লাইপেজ। এই হেপাটিক লাইপেজ টিএজি ভাঙার ফলে আবার আমার এইচডিএল 2 এইচডিএল 3-তে কনভার্ট হয়ে যাবে, যার ফলে আবার এই সাইকেলটা ঘুরবে। এটাকে বলা হয় এইচডিএল সাইকেল। ইউইসি থেকে দেখি, এই পেরিফেরাল টিস্যুতে কোলেস্ট্রল পয়রা আছে, সেখানে এইচডিএল দেখে এইচডিএল সিনথেসিস হচ্ছে আমাদের মেইনলি লিভারে, অল্প কিছু ইন্টেস্টাইনে। এই এইচডিএলটা পেরিফেরাল টিস্যুতে আসলো, কোলেস্ট্রল দেখে এখন সেখানে পেরিফেরাল টিস্যুতে বসবে। বসার জন্য কাজ করে স্ক্যাভেঞ্জার রিসেপ্টর বিয়ন,
এই রিসেপ্টর দেখে তার উপর বসে কোলেস্টেরল উঠাবে। সেক্ষেত্রে সাহায্য করে এবিসি এ অন ট্রান্সপোর্টার প্রোটিন। এই কোলেস্টেরল উঠায় কোলেস্টেরলগুলোকে পেটের ভিতরে ঢুকাবে এল ক্যাট এনজাইমের সাহায্যে। এল ক্যাট এনজাইমকে অ্যাক্টিভেট করে অ্যাপোএন প্রোটিন, যার ফলে কোলেস্টেরল আমার কোলেস্টেরল অ্যাস্টার কনভার্টে পেটে ঢুকতেছে, আর নেসেন্ট এইচডিএল হয়ে যাচ্ছে এইচডিএল থ্রি। এবারে এইচডিএল থ্রি ওর সারফেসকে বাঁচানোর জন্য ভিএলডিএল আইডিএল এলডিএল থেকে টিএজি নিবে। টিএজি নিয়ে এর বিপরীতে আর পেটের ভিতর থেকে কোলেস্ট্রল অ্যাসটা ওদের দিয়ে দিবে। সেখানে যে এনজাইম কাজ করে সেটা হচ্ছে সিইটিপি। এভাবে এইচডিএল থ্রি হয়ে যাবে এইচডিএল টু। এবার এটা লিভারের কাছে এসে এই এসআর বিয়ন স্ক্যাভেঞ্জার রিসেপ্টর বিয়ন এটা দেখে এর উপরে বসবে, বসে পেটের ভিতর থেকে কোলেস্ট্রল অ্যাস্টার কোলেস্ট্রলগুলো লিভারে ফেলাই দেবে, দিয়ে ও আবার সার্কুলেশনে ব্যাক করবে। এখন ওর পেটের টিএজিগুলোকে ভাঙা দেয় আমাদের হেপাটিক লাইপেজ, ভাঙা আবার আগের মতো এইচডিএল থ্রিতে কনভার্ট করে দেয়। এভাবে এই সাইকেলটা ঘুরতে থাকে। তারপর আমাদের রিভার্স কোলেস্ট্রল ট্রান্সফার। লিভারের থেকে ভিএলডিএল সেটা থেকে আইডিএল হয় এবং এলডিএল হয়। এলডিএল এর 30% পেরিফেরাল টিস্যুতে যায়, যার মধ্যে 2/3 পেরিফেরাল টিস্যুতে কোলেস্ট্রল ফালাই দিয়ে আসে। এই ফালানো কোলেস্ট্রলগুলো আবার লিভারে ব্যাক আনে এইচডিএল। এই ব্যাক আনাকে বলে রিভার্স কোলেস্ট্রল ট্রান্সফার। এইটা দুই প্রসেসে হয়, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট মানে আমাদের এইচডিএলটা যে কোলেস্ট্রলে সরাসরি লিভারে ঢুকে যাইতেছিল স্ক্যাভেঞ্জার রিসেপ্টর বিয়ন্ডে, সেটা হচ্ছে ডিরেক্ট প্রসেস। আরেকটা হচ্ছে ইনডিরেক্ট। এক্ষেত্রে ওই যে এইচডিএল টিএজি নিচ্ছিল ভিএলডিএল বা আইডিএল এলডিএল ওদের থেকে টিএজি নিচ্ছিল, আর টিএজি নিয়ে ওদেরকে কোলেস্ট্রল দিয়ে দিতেছিল, যেখানে সিইটিপি এনজাইম কাজ করতেছিল এই জায়গাটা। যার ফলে এগুলোর তো একটা পার্ট আবার লিভারে ঢুকে যায়, যার ফলে একটা পার্ট কোলেস্ট্রল আমার লিভারের ভিতরে যাইতেছে। এটা হচ্ছে আমার ইনডিরেক্ট রুট। তো এই রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্টে কারা কারা ফ্যাক্টর কাজ করে, এই যে যে এনজাইমগুলো পড়লাম প্রোটিনগুলো পড়লাম সেটা এই যে এলক্যাট, এবিসি এন, সিইটিপি, হেপাটিক লাইপেস, স্ক্যাভেঞ্জার রিসেপ্টর বিয়ন। এবার আমরা একটু স্লাইডগুলো দেখি। এখানে বলা হয়েছে এইচডিএল এর মাত্রাকে বাড়ায় আমাদের ইস্ট্রোজেন আর এক্সারসাইজ। তারপরে আমাদের এই যে এবিসিএন ছিল ট্রান্সপোর্ট প্রোটিনটা, ওটা যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে ট্যানকিয়ার ডিজিজ হয়। কেলকেটা এক নাম পিক্যাট। আমাদের ফ্যাটি অ্যাসিডটা যা নিয়ে দিচ্ছিলাম কোলেস্ট্রলকে, যার ফলে কোলেস্ট্রল এস্টার কনভার্ট হতেছিল, সেই ফ্যাটি অ্যাসিডের সোর্সটা হইতেছে আমাদের এই ফসফাটাইডেল কোলিন। এই ফসফাটাইডেল কোলিন, ঠিক আছে। তারপর আমাদের এলক্যাট যে কাজটা করতেছিল ফসফাটাইডেল কোলিনের 2 নাম্বার কার্বন থেকে কোলেস্টেরল, 2 নাম্বার কার্বন থেকে আমাদের ফ্যাটি অ্যাসিড নিয়ে দিচ্ছিল কোলেস্টেরলকে, যার ফলে কোলেস্টেরল এস্টার কনভার্ট হইতেছিল, ঠিক আছে। এবার লাইপোপ্রোটিন এ, এটা নিয়ে কিছু জানতে হবে। এই জিনিসটা হলো দেখতে আমাদের প্লাজমিনোজেনের মতো, বাট কাজটা উল্টা। প্লাজমিনোজেন হলো আমাদের ব্লাড ক্লটিং এর পরে ওই ক্লটটাকে লাইসিস করার কাজটা করে। তো যেহেতু দেখতে তার মতো বাট কাজটা উল্টা, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। বাট ক্লটিং যেগুলো হবে সেগুলো তো থেকে যাবে, এর ফলে আমাদের যে এমআই হার্টের বিভিন্ন প্রবলেম হবে। তো এর সোর্সটা কি? এর সোর্স হইতেছে আমাদের ট্রান্স ফ্যাটি অ্যাসিড। আমরা যে খাবার খাই সে ট্রান্স ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। আমাদের যে ভিটামিন বি3 আছে নিয়াসিন, এই জিনিসটা হলো এই এলপি একে রিডিউস করে। তো ভিটামিন বি3টা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে এখানে। তারপরে এলডিএলসি, টিজি, এগুলাকেও কমায় আমাদের ভিটামিন বি3। আর ভিটামিন বি3 রেজ করে এইচডিএলকে। তো ভিটামিন বি3 খুবই ইম্পর্টেন্ট। হাইপার লিপিডেমিয়ার 2টা টাইপ আছে, প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারি হলো যেটা আমাদের বংশগতভাবে পাওয়া সেটা, আর সেকেন্ডারি হলো যেটা আমাদের ডায়েটের সমস্যার কারণে বা অন্যান্য সমস্যার কারণে যেটা হয় সেটা সেকেন্ডারি। একটা চার্ট আছে। প্রাইমারি যেটা আমাদের বংশগতভাবে পাই সেটা বিভিন্ন টাইপ আছে, টাইপ 1, 2A, 2B,
3, 4, 5। আর এখানে প্রত্যেকটা কজ দেওয়া আছে। টাইপ 1 এর কজ হলো আমাদের LPM or ApoC2 এর ডেফিসিয়েন্সি। তারপর এইভাবে সবগুলো দেওয়া আছে, একটু জাস্ট রিডিং দেবো আমরা। এই যে আমাদের লাইসোফসফেটাইলকোলিন ছিল, সেটা কিন্তু এইচডিএল সেলে থাকে না, সেটা অ্যালবুমিনে বাইন্ড করে রক্তে ঘুরে। শেষ। VLDL LDL মেটাবলিজম। কাইলোমাইক্রন এর মতোই পুরোটা। কাইলোমাইক্রন ছিল ইন্টেস্টাইনে, আর এটা হবে লিভারে। তাহলে VLDL সিনথেসাইজ হতেছে লিভারে। কাইলোমাইক্রনের ক্ষেত্রে ApoB48 ছিল অ্যাপোপ্রোটিন, আর এখানে ApoB100 অ্যাপোপ্রোটিন। কাইলোমাইক্রনে ছিল ডায়েটারি লিপিড, আর এখানে সব এন্ডোজেনাসলি সিনথেসাইজড লিপিড। তারপর বাকিগুলো সেম। তাহলে লিভারে আমার এন্ডোজেনাসলি সিনথেসাইজড লিপিডের সাথে ApoB100 যুক্ত হয়ে হচ্ছে ন্যাসেন্ট VLDL। এরপর এটা ব্লাডে চলে আসলো, এখানে ম্যাচিওর হবে কিভাবে, HDL থেকে নেবে ApoC2 ApoE। তারপর একটা স্টেপ বেশি, এই মডিফিকেশন হবে, যেটা HDL এ দেখছিলাম আমরা। এই VLDL HDL-কে TAG দিয়ে দিবে, ওর টার্গেট TAG কমানো, তো TAG দিয়ে দিল, আর HDL থেকে নিয়ে আসবে কোলেস্ট্রল এস্টার। HDL এর কাছে প্রচুর কোলেস্ট্রল এস্টার আছে পেটের ভিতরে। এখানে এনজাইম কাজ করে CETP, কোলেস্ট্রল এস্টার ট্রান্সফার প্রোটিন। তো VLDL এর টার্গেট হচ্ছে ওর TAG কমানো, তো কিছু TAG এখানে কমাইলো। তারপর পেটের ভিতরে আরও TAG আছে, সেগুলো ক্যাপিলারি ওয়ালে বসে থাকা লাইপোপ্রোটিন লাইপেজ, সেগুলো দিয়ে কমাবে। এগুলো ঘুমায় থাকে, এগুলোকে অ্যাক্টিভেট করে ApoC2 অ্যাপোপ্রোটিন। তো এরপরে আরও TAG কমাচ্ছে, TAG ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি হচ্ছে। এর ফলে TAG কমায় এবার ম্যাচিওর VLDL হয়ে যাবে VLDL র্যামড্যান্ট, যার নাম হচ্ছে IDL। তো এই IDL এর 50% লিভারে চলে যাবে। এই অ্যাপোই প্রোটিন দেখে লিভারের LDL রিসেপ্টর চিনতে পারবে। আর 50% হয়ে যাবে LDL। কিভাবে? এটি আরও TAG কমায় LDL হয়ে যাবে। শেষ। এবার LDL মেটাবলিজম। এই আমাদের IDL ছিল। IDL ওর পেটের ভিতর TAG কমাইতে থাকবে, আবার HDL-কে TAG দিবে, HDL থেকে আমার CETP নিয়ে আসবে। তো এরপর আরও যা TAG থাকবে সেগুলো হেপাটিক লাইপেজের মাধ্যমে সেই TAG-গুলো ভাঙা দেবে। এরপর হয়ে যাবে LDL তার ভিতরে TAG থাকা যা TAG থাকবে সেগুলো আবার HDL-কে দিয়ে দিবে। টার্গেট আমার TAG কমানো, TAG কমাইতেই থাকবে। এরপরে আমাদের এই যে আবার দেখতেছি IDL প্লাজমায় আছে, সেখান থেকে LDL হইলো। এই LDL এর 70% লিভারে আপটেক হয়ে যাবে, আর 30% এখানে আপটেক হবে লিভার সিনবেকে ApoB100 দেখে, আর 30% আমার পেরিফেরাল টিস্যুতে চলে যাবে বা এক্সট্রা হেপাটিক টিস্যু। এই 30% ভিতরে 2/3 পেরিফেরাল টিস্যুতে কোলেস্ট্রল ফালাই দিবে, সেখানে কোলেস্ট্রল হয়ে থাকলো। আর 1/3 এটা হয়ে যাবে অক্সিডাইজড। এই অক্সিডাইজড LDL দেখে ম্যাক্রোফেজের লোভ হবে, সে সেগুলো খাবে। এর জন্য ম্যাক্রোফেজের গায়ে আছে স্ক্যাভেঞ্জার রিসেপ্টর A, একটা রিসেপ্টর। আমাদের HDL এর জন্য ছিল স্ক্যাভেঞ্জার রিসেপ্টর B1, এখানে স্ক্যাভেঞ্জার রিসেপ্টর A। তো ম্যাক্রোফেজ এই রিসেপ্টর দ্বারা অক্সিডাইজড LDL-কে চিনে অক্সিডাইজড LDL খাইতেই থাকবে, খাইতেই আছে। তো ওর ভিতরে কোনো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম নাই, যার ফলে খাইতেই আছে, খাইতে ফুইলা ফোম সেল হয়ে যাবে। এই ফোম সেলগুলো হচ্ছে মডিফাইড ম্যাক্রোফেজ কন্টেইনিং অক্সিডাইজড LDL ইন এক্সেসিভ অ্যামাউন্ট। এই ফোম সেলগুলো আমার ক্যাপিলারি ওয়ালের একদম ভেতরে লেয়ার টিউনিকা ইন্টিমা এর ওয়ালে জমে অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক ফর্ম করবে। তারপরে এই প্রোটিনটা 3টা আইসোফর্ম আছে, E2, E3, E4। E3 হইতেছে সবচেয়ে কমন। E2 এর সমস্যা হলে টাইপ 3 হাইপার লিপোপ্রোটিনেমিয়া হচ্ছে।
খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ভিএলডিএল এ যে আমাদের টিএজি আছে, এই টিএজিটা হলো এন্ডোজেনাস সিনথেসিস, লিভার থেকে তৈরি হইতেছে। আর কাইলোম্যাক্রনের যে টিএজি ছিল ওইটা ছিল ডায়েটারি টিএজি। ফ্যাটি লিভার, এক্ষেত্রে টিএজি সিনথেসিস বেশি কিন্তু ভিএলডিএল কম, তার ফলে আমার লিভারে টিএজি জমবে, এটা হচ্ছে ফ্যাটি লিভার। ক্লিনিক্যাল কিছু আছে, দেখে যাই আমরা শুধু। যে ওই তিনটা আইসোফর্ম বললাম, E2 E3 E4। E3 হচ্ছে সবচেয়ে কমন নর্মাল, E2 এর সমস্যা হলে আমাদের টাইপ 3 হাইপার লিপোপ্রোটিনেমিয়া হচ্ছে, E4 এ হচ্ছে অ্যালজাইমার ডিজিজ, ওই মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার ছিল, পার্কিনসন, অ্যালজাইমার, টাইপ 1 ডায়াবেটিস, সেই অ্যালজাইমার। এই যে মাইক্রোফেজের সার্ফেস থেকে স্ক্যাভেঞ্জার রিসেপ্টর ক্লাসে প্রোটিন রিসেপ্টরটা আর কি। স্ক্যাভেঞ্জার রিসেপ্টর কি, এটা হলো আমাদের রেগুলেট হয় না ইন্টারসেলুলার কোলেস্টেরল থেকে, মানে কোনো নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল কাজ করে না। কোলেস্টেরল যতই বাড়ুক না কেন ও নিতেই থাকবে কোলেস্টেরলগুলো।